জয় শ্রীরাম বন্ধুরা। আর কয়েকদিনেই অযোধ্যাতে শ্রীরাম মন্দির প্রতিষ্ঠিত হয়ে যাবে। আর এইটা এমন এক দিন যার জন্য সবাই 500 বছর ধরে অপেক্ষা করে আসছে। শুধু এই দিনকে দেখার জন্যই কত মানুষেরা নিজের জীবন ত্যাগ করেছে, আর তারা এই মুহূর্তকে দেখতেও পাবে না। কিন্তু একদিকে আপনি এবং আমরা এত ভাগ্যবান যে আমরা এই জীবনকালেই ভগবান শ্রীরামের মন্দির দেখতে পাবো। হ্যাঁ, ওই রাম মন্দির যা আজ থেকে 452 বছর আগে মোহাম্মদ বাবর ভেঙে মসজিদ বানিয়েছিল। আর আজকের ভিডিওতে আমরা রাম মন্দিরের এই 500 বছরের সংঘর্ষের কাহিনী বলবো, যা তোমাদের সবার রাম মন্দির প্রতিষ্ঠিত হওয়ার আগে অবশ্যই জানা উচিত। আর তার সাথে সাথে ভিডিওর শেষে আমি 108 ফুট ধূপকাঠি, 620 কেজির একটি ঘন্টা এবং গোল্ডেন ডোরের কথা বলবো, যার বিষয়ে জানলে আপনি অবাক হয়ে যাবেন। আর আমি জানি যেহেতু ভিডিওটি হিস্ট্রি নিয়ে, তাই ভিডিওটি একটু লম্বা হতে পারে, আর অনেকেই ভিডিওটি হাফ দেখে ক্লোজ করে যেতে পারে। তো আমি আপনাকে একটা সাজেস্ট করব, ভিডিওটি পুরো দেখবেন, কারণ ভিডিওতে যে সংঘর্ষের কথা বলবো যা আমাদের হিন্দুদের সবার জানা উচিত। হিন্দু কি বাকি যারা আছে, মানে বাকি ধর্ম, তাদেরও জানা উচিত। আর আমি ভিডিওতে যা বলবো পুরো নিউট্রাল হয়ে, আমি কোনো ধর্মের বিপক্ষে বা তার দলে গিয়ে বলবো না। তো অবশ্যই আপনাদের এই পুরো ভিডিওটি দেখা উচিত। তো বেশি সময় না নষ্ট করে চলুন ভিডিওটি শুরু করা যাক। জয় শ্রীরাম। তো বন্ধুরা, আমরা সবাই জানি যে মোহাম্মদ বাবর সাল 1528-এ অযোধ্যার ভগবান শ্রীরামের মন্দির ভেঙে ওখানে মসজিদ তৈরি করিয়েছিলেন। কিন্তু এর আগের কিছু ঘটনা আছে যার বিষয়ে অনেকে খুব কম আলোচনা করে থাকে। আর সেটা হলো ভগবান শ্রীরামের পুত্র কুশ অযোধ্যাতে শ্রীরামের মন্দির বানায়। এছাড়াও তিনি অযোধ্যাতে প্রায় 3000টি সীতারামের মন্দির বানিয়েছিলেন, যা কয়েক বছর অবধি ওখানেই প্রতিষ্ঠিত ছিল। কিন্তু 21শে এপ্রিল 1526 সালে মোহাম্মদ বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। আর 1528-এ এই যুদ্ধে জয়ী হয়ে বাবরের সেনারা জায়গা দখল করতে করতে অযোধ্যাতে এসে পৌঁছায়। আর বলা হয় সেই সময় বাবরের কথাতে ওনার সেনাপতি মীর বাকি ওই মন্দিরগুলিকে ভেঙে মসজিদ বানায়, যাকে আমরা বাবরি মসজিদ বলে চিনি। এরপর 150 বছরেরও বেশি মুঘলরা তাদের রাজত্ব চালিয়ে যায়। আর সাল 1717 মানে মসজিদ তৈরির প্রায় 190 বছর পর জয়পুরের রাজা দ্বিতীয় জয় সিং চেষ্টা করতে থাকে যে মসজিদ ও তার আশেপাশের জিনিসগুলি কোনোভাবে তার অধিকারে নিয়ে আসার, কারণ তিনি জানতেন সেই জায়গাটা হিন্দুদের জন্য কতটা ইম্পর্টেন্ট। কিন্তু অনেক চেষ্টা করার পরও এবং মুঘলদের সাথে ভালো সম্পর্ক থাকার সত্ত্বেও তিনি সেই জায়গাটা তার অধিকারে করতে পারেননি। কিন্তু মসজিদের পাশেই তিনি হিন্দুদের পুজো করার জন্য এক প্ল্যাটফর্ম বা চৌত্রা বানিয়ে দিয়েছিলেন। আর তারপর থেকেই এমন এক সময় আসে যেখানে মসজিদের ভেতরে মুসলমানরা নামাজ পড়তো আর হিন্দুরা মসজিদের বাইরে চৌত্রাতে পুজো করত। এরপর সাল 1813-তে প্রথম হিন্দু সংগঠন দাবি করেন যে বাবর 1528-এ তাদের রাম মন্দির ভেঙে এই বাবরি মসজিদ বানিয়েছে। এছাড়া এটাও মানা হয়, ব্রিটিশ সার্ভেরিয়ার মন্টিগো মেরিন তার রিপোর্টে এটাও বলেন মসজিদে যে পিলার আছে সেটাও নাকি রাম মন্দির থেকে নেওয়া হয়েছে, যা চারিদিকে ছড়ানোর পর সবদিকে হাহাকার হয়ে যায়। আর ঠিক তার পরেই 1853 সালে নবাব ওয়াজিদ আলী শাহর টাইমে প্রথমবার হিন্দু ও মুসলিমদের মধ্যে ঝগড়া ও বিবাদ দেখা যায়, যার ফলে তারপর থেকে হিন্দু ও মুসলিমরা মসজিদের একই জায়গায় নামাজ ও পুজো করতে থাকে। কিন্তু এরা একসাথে পুজো বা নামাজ পড়লেও তাদের মধ্যে ঝামেলা কমার থেকে বিবাদ আরো বাড়তে থাকে। আর এই ঝগড়া যাতে না বাড়ে তার জন্য ব্রিটিশ সরকার মুসলিমদের মসজিদে নামাজ পড়ার অনুমতি দিয়ে দেয়, কিন্তু হিন্দুদের মসজিদের মধ্যে প্রবেশ নিষেধ করে দেওয়া হয়, যার ফলে হিন্দুরা মসজিদের পাশে তৈরি সেই চৌত্রাতেই পুজো করা শুরু করে দেয়। তারপর আসে 1947 সাল, যখন আমাদের ভারত স্বাধীনতা লাভ পায়। আর এই দেশের স্বাধীনতার পরেই লোকেরা ভেবেছিল এবার আমরা স্বাধীনতা পেয়েছি, এবার আমাদের রাম মন্দির তৈরি হয়ে যাবে। কিন্তু এটা ছিল তাদের সম্পূর্ণ ভুল ধারণা। আর তার সাথে হঠাৎই 1949 সালে 23শে ডিসেম্বর এমন এক ঘটনা ঘটে যা সবাইকে অবাক করিয়ে দেয়। হয়েছিল কি, সকালবেলা জানা যায় যে বাবরি মসজিদের ওখানে নাকি শ্রীরামের পুজো করা হচ্ছে, এবং এটাও জানা যায় গতকাল রাত্রে নাকি ওখানে শ্রীরামের মূর্তি পাওয়া গেছে, যার বক্তব্যে মুসলিমরা বলে যে এটা কোনো ষড়যন্ত্র করা হয়েছে। আর এটাও বলেন রাত্রের অন্ধকারে কেউ হয়তো সেই মূর্তিকে সেখানে ফেলে দিয়ে গেছে। এই নিয়ে হিন্দু ও মুসলিম দুই ধর্মের মধ্যে তর্ক বিতর্ক বাড়তে থাকে। এই তর্ক বিতর্ক থেকে ঝামেলা এত বড় হয়ে যায় যে এই
বিষয় গিয়ে পৌঁছায় তখনকার প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কাছে, যার ফলে তিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কে নায়ারকে দায়িত্ব দেন যে এই মূর্তিকে সেখান থেকে সরিয়ে দিতে এবং দেখতে যে কি করে সব আগের মতো সাধারণ অবস্থায় আনা যায়। যার উত্তরে কে নায়ার হাত তুলে দেন এবং তিনি বলেন যে এখানে এত পরিমাণে লোক আছে যে যদি এই মূর্তিকে সরানো হয় তাহলে চারিদিকে হাঙ্গামা হয়ে যাবে এবং সিচুয়েশন পুরোপুরি আনকন্ট্রোল হয়ে পড়বে। আর কে নায়ারের এই বক্তব্যের পরও জওহরলাল নেহরু তাকে আবার সেম কাজ করার জন্য ফোর্স করলে কে নায়ার ইস্তফা দিয়ে দেন এবং পত্রে সাজেস্ট করেন যে ওখানে মূর্তি না সরিয়ে গেট লাগিয়ে দেওয়া উচিত। যা শুনে জওহরলাল নেহরু সেই কথা ভালো লেগে যায় এবং তাকে সেই কাজ করতে দায়িত্ব দিয়ে দেন এবং কে নায়ারের ইস্তফাকে মঞ্জুর করেন না। তারপর 1980-তে বিজেপি আসে আর বিজেপি আসার পর এই রাম মন্দিরের আন্দোলনের উন্নতি ঘটতে থাকে। আর তার ঠিক পরেই 12 বছর পর এমন এক দিন আসে যাকে সবাই কালো দিবস বা শহরে দিবস বলে চিনি। তারিখ ছিল 6 ডিসেম্বর 1992 সাল। প্রায় 2 লাখ মতো লোকেরা ষড়যন্ত্র করে অযোধ্যার বাবরি মসজিদে এসে পৌঁছায়। আর ঠিক তার পরেই এমন এক জিনিস হয় যা সবাইকে অবাক করিয়ে দেয় এবং এটা সব টিভিতে টেলিকাস্টও হচ্ছিল। এই 6 ডিসেম্বর 1992 সালে দুপুর 1:55-তে বাবরি মসজিদের প্রথম গম্বুজ ভাঙা হয়। তারপর প্রায় 1.5 ঘন্টার পর মানে 3:30-এ দ্বিতীয় গম্বুজ ভাঙা হয় আর সন্ধ্যে 5টার দিকে তৃতীয় গম্বুজও ভেঙে দেওয়া হয়। আর এইসব ঘটাকালীনই সেখানে হিন্দু ও মুসলমানদের ঝামেলা এত তীব্র হয়ে ওঠে সেখানে প্রায় 1000-এরও বেশি লোক তাদের জীবন হারায়। কিন্তু এত বড় ঘটনা ঘটার পরও 7 বছর অবধি আদালতে এই বিষয়ে না কোনো আলোচনা হচ্ছিল না কোনো উদ্যোগ নেওয়া হচ্ছিল। কিন্তু 90-এর দশকে বিজেপি আবার কেন্দ্রে এলে এক হিন্দু সংগঠন তৈরি করা হয়, যার ফলে এই রাম মন্দিরের আন্দোলন আবার সক্রিয় হয়ে ওঠে। যার ফলে এই বাবরি মসজিদ ও রাম মন্দিরের ঘটনাকে একত্রিত করে এএসআই মানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে এই বিষয়ে ইনভেস্টিগেশনের দায়িত্ব দেয় এবং বলে দেয় যে খোঁজ করতে যে এই জমিটায় আগে বাবরি মসজিদ ছিল নাকি রাম মন্দির। আর কথা মতোই এএসআই ইনভেস্টিগেশন শেষ করে আর তাদের রিপোর্টে জানা যায় যে মসজিদের নিচে এমন অনেক অংশ পাওয়া গেছে যার দ্বারা প্রমাণ হয়ে যায় যে ওখানে বাবরি মসজিদের আগে রাম মন্দির প্রতিষ্ঠিত ছিল। আর এএসআই এর এই রিপোর্টই প্রথম প্রমাণ করেছিল যে এখানে বাবরি মসজিদ নয় হিন্দুদের রাম মন্দির প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল। যার ফলে এই কেস 2011-তে সুপ্রিম কোর্টে পৌঁছায়, যা 7 বছর অবধি মামলা চলার পরে 2019-এ আগস্ট মাসে এই মামলা ও প্রমাণকে সামনে রেখে প্রধান বিচার রেডি করা হয়। আর 9 নভেম্বর 2019-এ সুপ্রিম কোর্ট এই জমি রাম জন্মভূমি ট্রাস্টকে দিয়ে দেওয়ার ঘোষণা করেন। আর সেই সময় 500 বছর পর হিন্দুরা এই কেস জিতে যায় এবং রাম মন্দির তারা তাদের স্থান ফিরে পায়। এছাড়া এই মন্দির তৈরির সময় কিছু চমক করা জিনিসের যদি কথা বলি তার মধ্যে 3টি বিশেষ জিনিস আছে যা নিউজে এখন ছড়িয়ে বেড়াচ্ছে। এক হলো 108 ফিটের ধূপকাঠি। রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার জন্য গুজরাটের ভদোদারা থেকে 108 ফিট লম্বা এবং 3.5 ফিট চওড়া এক ধূপকাঠি অযোধ্যাতে পাঠানো হচ্ছে, যার ওজন প্রায় 3500 কিলোগ্রাম বলা হচ্ছে। আর এটাও বলা হচ্ছে এই ধূপকাঠি জ্বালানোর পর 1.5 মান্থ মানে 45 দিন মতো টানা চলবে। এছাড়া তামিলনাড়ু থেকে 1 ঘন্টা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার জন্য দেওয়া হচ্ছে, যার ওজন প্রায় 620 কেজি বলা হচ্ছে, যা পুরোপুরি মেটেল দিয়ে তৈরি। এরপর আসি সব থেকে চমক জিনিসে, সেটি হলো গোল্ডেন ডোর মানে সোনার দরজা। এতে আমরা যে দরজা দেখতে পাচ্ছি সেটি হলো রাম মন্দিরের প্রধান প্রবেশের দরজা, যা পুরোপুরি সোনা দিয়ে তৈরি করা হয়েছে, যার লম্বা 8 ফিট এবং চওড়া 12 ফিট বলা হচ্ছে। আর এইগুলি দেখার পর আমরা অনেকেই আর অপেক্ষা করে থাকতে পারছি না যে রাম মন্দির কবে তৈরি হবে এবং কবে আমরা সে রাম মন্দির দেখতে পাবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এত দূরই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। এবং আমি আপনাদের বলে দিই, আমি প্রত্যেক উইকে 2টো করে ভিডিও আপলোড করি। একটি থাকে বিভিন্ন সায়েন্টিফিক রিলেটেড ভিডিও আর আরেকটি থাকে বিভিন্ন হন্টেড স্টোরি বা হন্টেড রিলেটেড বিভিন্ন ভিডিও। তো এর জন্যই আমি আপনাকে সাজেস্ট করব আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের জন্য নতুন নতুন কন্টেন্ট আসতে চলেছে। তো আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।